হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার সর্বশেষ আপডেট একটু জেনে নেব। আপনারা জানেন যে রাজ্যের পক্ষ থেকে যে লিখিত বক্তব্য সেটা সাবমিট করা হয়েছে এবং তারপর কর্মচারী সংগঠন তাদেরও কিন্তু লিখিত বক্তব্য সাবমিট করেছে। ইতিমধ্যে রাজ্যের যে বক্তব্য তার উত্তরে এই কর্মচারী সংগঠন 20 দফা যুক্তি কিন্তু পেশ করেছে, অর্থাৎ কর্মচারীদের পক্ষ থেকে 20 দফা যুক্তি পেশ করা হয়েছে। এটাই হচ্ছে এই ভিডিওর মূল বক্তব্য। তো যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যে দাখিল করা তথ্য তার জবাবে কর্মচারী সংগঠনগুলি একটি 20 দফা সম্মিলিত নথি জমা দিয়েছে, যেটা কিন্তু এই মামলার আরও গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাচ্ছে মামলাটিকে। তো সংগঠনগুলির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে 2টি গুরুত্বপূর্ণ নথি জমা দেওয়া হয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর জমা দেওয়া নথিটি এখন ফাইলিংয়ের ডেট পায়নি, তবে অন্য একটি নথি 1 অক্টোবর 2025 তারিখে আপলোড করা হয়েছে, যেটা কিন্তু ইতিমধ্যে আপলোড হয়ে গেছে। তো এই নথিতে রাজ্য সরকারের দেওয়া যে তথ্য তার বিরুদ্ধে 20টি কিন্তু 20 দফা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হয়েছে এই যে সাবমিশন করা হয়েছে তাতে। তো মূলত রাজ্য সরকারের যে যুক্তি সেইগুলোর বিরুদ্ধে, অর্থাৎ পাল্টা যুক্তি যেহেতু, তো রাজ্য সরকারের যে যুক্তিগুলো তারা দিয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে সেইগুলোকেই খণ্ডন করার চেষ্টা কিন্তু এখানে করা হয়েছে এবং বিভিন্ন আইন ও নিয়মাবলীর উল্লেখ করে দেখানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার অধিকারী, যেটা তাদের দীর্ঘদিনের দাবি এবং সেটাই কিন্তু এখানে হয়েছে। এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে সংবিধানের 309 নম্বর ধারা, সেটাকে কিন্তু উল্লেখ করেছে কর্মচারী সংগঠন। এখানে এই 309 নম্বর ধারায় কি রয়েছে না, রাজ্যে যে সরকারি কর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত যে নিয়ম সেটা কিন্তু তৈরির কথা বলা হয়েছে এই 309 নম্বর ধারায় এবং সেটাও কিন্তু তারা উল্লেখ করেছে। তো রাজ্য সরকার এই 309 নম্বর যে ধারা সেটা উল্লঙ্ঘন করেছে, অর্থাৎ এই যে 309 নম্বর ধারাটা তারা কিন্তু লঙ্ঘন করে ফেলেছে ইতিমধ্যে, এমনটাও কর্মচারী সংগঠন কিন্তু জানিয়েছে তাদের লিখিত সাবমিশনে। আর রোপা রুলস নিয়েও বলা হয়েছে যে রাজ্য সরকারি কর্মীদের যে মহার্ঘ ভাতা এআইসিপিআই অনুযায়ী নির্ধারণ করা হবে। সংগঠনগুলির মতে রাজ্য সরকার এই নিয়ম মানছে না। আর আর্থিক সংকটের যে যুক্তি তার বিরুদ্ধেও বলেছে, সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে। কর্মচারী সংগঠন তারা কিন্তু এটা জানিয়েছে যে এটি ডিএ না দেওয়ার বা না মেটানোর জন্য একটা বৈধ কারণ কিন্তু নয়, যে আর্থিক সংকট, এটা হচ্ছে একটা অজুহাত মাত্র, এমনটাও কিন্তু তারা লিখিত সাবমিশনে জানিয়েছে এবং অন্যান্য রাজ্যগুলোর যে উদাহরণ সেটাও কিন্তু তারা টেনে নিয়ে এসছে এখানে নিয়ে। এইভাবে মোট 20 দফা কিন্তু তারা এই লিখিত সাবমিশন জমা দিয়েছে রাজ্যের পাল্টা। তো এখন এই মামলার পরবর্তী কি হবে সেটা তো আপনারা জানেন যে এখন এই লিখিত সাবমিশন জমা দেওয়ার পর, যেহেতু এটা অক্টোবর মাস চলছে, এই মাসের মধ্যেই কিন্তু রায় বেরোবে, এমনটাই কিন্তু আমরা যেমনটা জানা যাচ্ছে আগে থেকেই যে এই মাসের মধ্যেই কিন্তু এর একটা এই ডিএ কেসের একটা সমাধান হবে, এমনটাই বোঝা যাচ্ছে। তো তাদের পেশ করা যে যুক্তি তথ্য তার ভিত্তিতে এখন মামলায় কারা জয়ী হবেন সেটাও কিন্তু দেখার। তো রাজ্য সরকারি কর্মচারী যে সংগঠন রয়েছে তারা তো প্রথম থেকেই আশাবাদী এবং তারা যে সমস্ত এই যে লিখিত সাবমিশন জমা দিচ্ছেন বা কোর্টের হিয়ারিংয়ের সময় যে সমস্ত তথ্য তারা তুলে ধরেছেন তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু 100% জয়ী হবে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। কারণ যেহেতু এই যে এই মামলাটা দীর্ঘদিনের এবং এর আগে সমস্ত জায়গায় কিন্তু রাজ্য সরকারেরই হার হয়েছে, আপনারা জানেন। তো সেই হিসাবে কিন্তু চূড়ান্ত রায় সরকারি কর্মচারীদের পক্ষেই যাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এখন সব কিছুই রায়ের উপরে ডিপেন্ড করবে। রায় বেরোনোর আগে রায় নিয়ে কোনো মন্তব্য করা কিন্তু উচিত নয়। তো যাই হোক, এই রায়ের দিকে আমরা নজর রাখছি, কবে বেরোয় বা কী বিস্তারিত আপডেট পেয়ে যাবেন। এবং চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।